আলোচনা করব। আগের দিনের ভিডিওতে আমরা কোষের বিভিন্ন অংশের সঙ্গে একটি দেশের বিভিন্ন অংশ তুলনা করে কোষটা ঠিক কিভাবে কাজ করে তার একটা সামগ্রিক ধারণা পেয়েছিলাম। আর আজকে সেই সামগ্রিক ধারণাটাকে কাজে লাগিয়েই কোষের প্রথম অংশ অর্থাৎ বাইরে থেকে দেখলে প্রথম অংশ কোষ আবরকের সম্বন্ধে পড়ে ফেলবো। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। তো বেসিক্যালি কোষ আবরক বলতে কি বোঝায় সেটা যদি তুমি ভুলে যাও তাহলে একবার চট করে চলো মনে করিয়ে দিই। কোষ আবরক বলতে বেসিক্যালি বোঝায় কি না, কোষ প্রাচীর আর বোঝায় কোষ পর্দা। আশা করছি ভিডিওটা সবাই দেখেছো, আগের ভিডিওগুলো আই বাটনে লিঙ্ক আছে, পারলে একটু দেখে নিও। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীর আর কোষ পর্দা। আর বাই দ্য ওয়ে এটাও বলে রাখা উচিত যে ঠিক আমরা কি কি পড়ি, মানে এই যে এবার ডিটেলে তো ঢুকছি, বিভিন্ন অঙ্গাণু সম্বন্ধে পড়বো বা যা যা অংশ সম্বন্ধে পড়বো সেগুলোর সম্বন্ধে আমরা ঠিক কি কি পয়েন্ট পড়ি সেটা আগে বুঝতে হবে বা মাথায় রাখতে হবে। বেসিক্যালি পড়ি অবস্থান, এখানে একটা লেখাই আছে, যাই হোক। তো আমরা কি কি পড়ি? অবস্থান, দ্বিতীয় পড়ি হচ্ছে গঠন, আর তৃতীয় পড়ি হচ্ছে কাজ। আর একটা যেটা বড়দের মূলত থাকে যারা 9-11 কোষ পড়ে, সেটা হচ্ছে বিশেষ কিছু তথ্য কোষের বিভিন্ন অংশ সম্বন্ধে থাকতে পারে, কিন্তু মানে এইটে সেটা আসার চান্স খুবই কম, কারণ বিকজ তুমি সবে কোষের সঙ্গে পরিচিত হয়েছো। তাহলে চলো এই পয়েন্টগুলোকে ভিত্তি করে আমরা কোষ প্রাচীরটা দিয়ে শুরু করে ফেলি। তাহলে কোষ প্রাচীরের ক্ষেত্রে প্রথম তাহলে কি হবে? পয়েন্ট অবস্থান। ইয়েস, ঠিকই বলছো বা ভাবছো। তাহলে প্রথম পয়েন্ট হবে কি? অবস্থান। তাহলে প্রথম দেখি ভাই কিসের কোথায় অবস্থান। তো এখানে দেখছো দুটো পয়েন্ট করেছি, একটা হচ্ছে আন্তর্জীবীয়, একটা হচ্ছে আন্তর্কোষীয়। মানে আমরা কি পড়েছিলাম? আদর্শ কোষের কথা পড়েছিলাম বা আদর্শ ইউক্যারিওটিক কোষের কথা পড়েছিলাম। এখন আদর্শ ইউক্যারিওটিক কোষ মানে কি সেটা মোটামুটি আমরা বলতে পারি ছত্রাক, প্রাণী, উদ্ভিদ সবার আছে। তাহলে পরে নিশ্চয়ই এই যে এক একটা অংশ, প্রত্যেকটা যে অংশ, সবার অংশ নিয়ে তো একটা ইউক্যারিওটিক কোষ তৈরি, আদর্শ ইউক্যারিওটিক কোষ তৈরি। ফলে নিশ্চয়ই সবার পার্টগুলো মানে এক্স্যাক্টলি যদি আমরা যে কোনো একটা পার্টকে তুলি, সেই পার্টটা নিশ্চয়ই সবার মধ্যে থাকবে না। আরে বাবা, সবার থেকে তো নিয়ে আমরা ওই আইডিয়াটা বানিয়েছি। তাহলে স্বাভাবিকভাবেই ইন্ডিভিজুয়াল একটা পার্ট কিন্তু সবার মধ্যেও থাকবে না। কারণ ধরো ছত্রাকের একটা বৈশিষ্ট্য নিয়ে বানিয়েছি, প্রোটিস্টার কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে বানিয়েছি, তো আলটিমেটলি তো একটা মিক্স ব্যাগ। কিন্তু এবার আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অংশকে দেখব যে তারা অ্যাকচুয়ালি কোন কোন জীবের মধ্যে থাকে। কথাটা বোঝা গেল? তাহলে আন্তর্জীবীয়র ক্ষেত্রে কোথায় থাকে ভাই? বেসিক্যালি থাকে হচ্ছে উদ্ভিদ আর ছত্রাক। তাহলে প্রথম জায়গাটা ক্লিয়ার হলো, কোথায় থাকে? উদ্ভিদ আর ছত্রাক। ওকে, এবার কোটা হচ্ছে অন্তর্কোষীয়। খুব সহজ, কোথায় থাকে না কোষের সর্ববহিস্থ অংশে। কারণ প্রাচীর তো, এটা তো দেওয়াল, তাই না? কোষ আবরকের মধ্যে এটা একটা দেওয়াল, তাহলে দেওয়াল কি হবে? কোষ বহিস্থ, বা আমরা যদি সর্ববহিস্থ বলি কোনো প্রবলেম নেই। এবার হচ্ছে প্রকৃতি। তুমি বলে প্রকৃতি মানে? কোষ প্রাচীর একটা প্রাচীর, তো আগের দিন আমরা বর্ডারের উদাহরণ দিয়ে পড়লাম না? তাহলে এই কোষ প্রাচীরের প্রকৃতিটা আগে না জানলে গঠনটা বোঝা যাবে না। প্রকৃতি মানে সে কি ধরনের প্রাচীর, মানে এক্স্যাক্টলি আমরা এখানে লিখতে পারি সে হচ্ছে অভেদ্য প্রাচীর। আরে বাবা, প্রাচীর মানেই তো অভেদ্য। আগের দিন কি বলেছিলাম? একটা একটা চেকপোস্ট থাকবে, ছবিটা মনে করো, নাহলে আই বাটনে ক্লিক করে লিঙ্কটা দিয়ে ভিডিওটা দেখে নাও, যে একটা প্রাচীর সবসময় সব কিছুকে কি করে? প্রতিরোধ করে। আর তার উপর যে চেকপোস্টটা থাকবে, সেই চেকপোস্টটা অবভিয়াসলি ভেতরের থেকে বাইরে বেরোতে দেবে, বাইরের থেকে ভেতরে আসতে দেবে, সেটা তো বুঝলাম। কিন্তু প্রাচীর মানেই অভেদ্য, হ্যাঁ ওকে দাদা। কিন্তু হ্যাঁ, এটাও বলা ভালো দুটো জিনিসের জন্য ভেদ্য। ঠিক আছে, এই প্রাচীর কিন্তু দুটো জিনিসের জন্য ভেদ্য। কি কি? গাছের কি কি লাগে? জল, খাদ্য ও খনিজ লবণ। তো এই তিনটের জন্য কিন্তু কোষ প্রাচীরে কোনো না নেই, কিন্তু বাকি করোনা হোক বা ব্যাকটেরিয়া বা জল, হোয়াট এভার, কোনো কিছুই কিন্তু এই কোষ প্রাচীর ভেদ করে আসতে পারে না, যার জন্যই বোধহয় গাছের ঠান্ডা লাগে না। যাই হোক, তো এবার হচ্ছে গঠন। তাহলে এই অভেদ্য কথাটার উপরই গঠনটা হবে। বাইরে আমি এখানে ছেড়ে রেখেছি, ছবি আঁকবো, এঁকে বোঝাবো, তোমরাও আঁকবে অবশ্যই, তাই না? নাহলে ভালো করে বুঝতে পারবে না। তাহলে আমরা এখানে এরম দেখো একটা কোষ এঁকে ফেলেছি, আবার এখানেও একটা কোষ এঁকে ফেলেছি। এই কোষটার নাম দিলাম ক, এই কোষটার নাম দিলাম খ, জাস্ট বোঝার জন্য। তাহলে পরে কোষ প্রাচীরটা কোন জায়গায় হবে? এরকম না ব্যাপারটা? হ্যাঁ দাদা।
মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম, এটা একটা লাইন আমি এক্সট্রা এঁকে ফেলেছি, ঠিক আছে। তার মানে কোষ প্রাচীরের মধ্যে প্রথম দেখো বেসিক্যালি একটা লাইন হচ্ছে, মানে এটা যদি কোষ প্রাচীর হয় একটা উদ্ভিদ কোষে, তাহলে প্রথম দেখতে পাচ্ছ একটা কমন লাইন হচ্ছে। এছাড়া আরও দুটো লাইন আমরা পটাপট এঁকে দেবো, ঠিক আছে। আমরা অন্য কালার ইউজ করতে পারি, তাহলে আরও ভালো আমরা বুঝতে পারবো, তাই না? এই দেখো, এই হলদেটার পাশে কমলা দিয়ে দিলাম, তাহলে একটা দাগ হলো। আর কি দেব? সবুজ। এই দেখো, এই দেখো, দেখেছো? তাহলে ক্লিয়ার, একদম পরিষ্কার। বাই দ্য ওয়ে এখানে একটু এক্সট্রা লেয়ার হয়ে গেছে, যাই হোক, মানে আমি যেটা বোঝাতে চাইছি বুঝতে পারছো? দেখো আমি তাহলে এটার উপর পয়েন্ট করে বুঝিয়ে দিচ্ছি আমি কি বোঝালাম। আমি বোঝালাম যে বেসিক্যালি দুটো কোষের মধ্যে যে কোষ প্রাচীরটা হয় সে ত্রিস্তরীয় হয়। দেখো আমি তিনটে কালি দিয়ে দেখেছি, তাই না? তাহলে প্রথমেই তো গঠন কি হলো? গঠন হলো ত্রিস্তরীয়, তাই না? মানে তিনটে স্তর থাকে। তো তিনটে স্তর কি কি স্তর একটু দেখে নিই। এই যে হলদেটা যেটা মাঝখানেরটা, মনে হচ্ছে না পুরো সেলাই করা? অ্যাকচুয়ালি সেলাই করা, দুটো কোষকে ধরে রাখার এই লেয়ারটার নাম হচ্ছে মধ্য ল্যামেলা। কি নাম? মধ্য ল্যামেলা, ওকে। আর তার যে দুদিকে এই যে কমলা লেয়ারটা, এই কমলা লেয়ারটার নাম কি দাদা? এর নাম হচ্ছে 1 ডিগ্রি বা প্রাথমিক কোষ প্রাচীর। কেমন? কি বললাম? 1 ডিগ্রি বা প্রাথমিক কোষ প্রাচীর। আর তারপর হচ্ছে এই সবুজটা, তাহলে এটার নাম কি দেব? এটার নাম দেব 2 ডিগ্রি বা গৌণ কোষ প্রাচীর। কেমন? তাহলে এই গেল, হচ্ছে বোঝা গেল কি বলতে চাইলাম। তাহলে ত্রিস্তরীয় এটা তো বুঝেই গেলাম, তাই না? মানে এবার ত্রিস্তরীয় বলতে কোনটায় কি থাকে আর কার কি কাজ, এটুকু বুঝে গেলেই গল্প শেষ কোষ প্রাচীরে, আর কিছু করতে হবে না। তাহলে ত্রিস্তরীয়র মধ্যে নামগুলো লিখে ফেলি, কি কি আছে? মধ্য ল্যামেলা। মধ্য ল্যামেলা কি করছে? মধ্য ল্যামেলা আমরা দেখতে পাচ্ছি, মধ্য ল্যামেলা বেসিক্যালি ঠিক সেলাইয়ের মতো দুটো কোষকে ধরে রাখছে, তাই না? তো কাজে সেটা লিখবো, যাই হোক। আর মধ্য ল্যামেলার যে উপাদানটা সেটা একটু লিখে নিতে পারো, হয়তো ক্লাস 8-এ জিজ্ঞেস করবে না, বাট ঠিক আছে, একটু কনসেপচুয়ালি শিখতে তো কোনো বাধা নেই। মধ্য ল্যামেলার উপাদানটা হচ্ছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম কি পেকটেট। কি বললাম? ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট। এবং এই জিনিসটাকে বায়োলজিক্যাল সিমেন্ট বলা হয়, মানে এটাই বেসিক্যালি দুটো কোষকে একদম সেলাইয়ের মতো আটকে রাখে, তাই না? তাহলে এটা গেল মধ্য ল্যামেলা। দ্বিতীয় কি? প্রাইমারি কোষ প্রাচীর, তাই তো? প্রাইমারি কোষ প্রাচীর। এই প্রাইমারি কোষ প্রাচীর বেসিক্যালি সেলুলোজ আর হেমিসেলুলোজ দিয়ে তৈরি, ঠিক আছে। সেলুলোজ কি? এক ধরনের কার্বোহাইড্রেট, এগুলো তোমরা ক্লাস 9-এ আরো ভালো করে পড়বে। আর হেমিসেলুলোজ আপাতত ধরে নাও ওরই মাস্তুতো ভাই, ঠিক আছে, তাহলেই হবে। আর থার্ড হচ্ছে কি? 2 ডিগ্রি কোষ প্রাচীর। থার্ড হচ্ছে কি? 2 ডিগ্রি কোষ প্রাচীর। এটাতেও সেম টু সেম। হয়ে গেল, গল্প শেষ। এবার কাজে আসি আমরা। কাজ বোধহয় আমরা পরের স্লাইডে রেখেছি মনে হচ্ছে, যা, ঠিক আছে। তাহলে চলো কাজে চলে যাই। যদিও কাজ আমরা দেখেইছি ইয়েতে। তো কাজ কি হবে এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি। কাজ বেসিক্যালি হবে যেটা, সেটা হচ্ছে প্রথম তো উদ্ভিদ কোষকে কি করা? প্রতিরক্ষা দেওয়া, যেটা আমরা আর কি বাউন্ডারির ওই গল্পটাতেও দেখেছিলাম। তাহলে প্রতিরক্ষা দেওয়া। দ্বিতীয় কথা হচ্ছে উদ্ভিদ কোষের আকারটাকেও মেনটেন করা। উদ্ভিদ কোষের একটা নির্দিষ্ট আকার হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখতেই পারি আকার, আকৃতি মেনটেন, ঠিক আছে, আকার আকৃতি মেনটেন করা, ওকে। আর আর কি দেখলাম? অভেদ্য লেয়ার হিসেবে কাজ করা, কিন্তু কোষে জল ও খনিজ লবণের বা খাদ্যেরও পরিবহন ঘটানো, কারণ সেটা না হলে তো উদ্ভিদ বেঁচেই থাকবে না। তাহলে উল্টো দিকে আমরা লিখতে পারি পরিবহন। এবং পরিবহন লিখে কি কি লিখবো? তিনটে ভাগ করব, একটাই লিখবো জল, একটাই লিখবো খনিজ লবণ, আর লাস্ট বাট নট দ্য লিস্ট খাদ্য। গল্প শেষ, ঠিক আছে। তাহলে মোটামুটি এই তিনটে কাজ বললে কিন্তু আমরা ফুল মার্কস পেয়ে যাব, তাই না? যে তোমাদের বইটা আছে, সহায়িকাটা আছে, জাস্ট এই পয়েন্টগুলোকে বড় করে লেখা আছে, জিনিসটা মুখস্থ করে লিখে দিলেই হবে, কিন্তু এটা তোমাকে বুঝিয়ে দিলাম, ওকে। তাহলে কোষ প্রাচীর কিন্তু কমপ্লিট। এবার দেরি না করে আমরা চলে যাব
কোথায়? কোষ পর্দায়। তো কোষ পর্দা এ আরো ইন্টারেস্টিং, ঠিক আছে, কোষ প্রাচীরের থেকে অনেক গুণ ইন্টারেস্টিং। বড় হলে তো আরো অনেক কিছু বলবো, আপাতত বেসিক ধারণাটা মাথায় তৈরি করে দিই। সেটা হচ্ছে আন্তর্জীবীয়। আন্তর্জীবীয়র ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে কোষ পর্দা সমস্ত জীবে অবস্থিত। কি বললাম বুঝতে পারছো? কোষ পর্দা সমস্ত জীবে অবস্থিত, মানে কোনো কোষ পর্দা ছাড়া এক্সিস্টই করে না। ঠিক আছে, তাহলে লিখে ফেলি আমরা সেটা, সমস্ত জীব, মানে শুধু ইউক্যারিওটিক নয়, আমরা ইউক্যারিওটিক কোষ পড়ছি, কিন্তু সমস্ত জীব, যত জীব পৃথিবীতে পসিবল সবার কোষ পর্দা আছে। আর আন্তর্কোষীয়র ক্ষেত্রে দুটো অবস্থান হবে। কেন দাদা? যদি প্রাণী কোষ হয় তাহলে সর্ববহিস্থ, হ্যাঁ কি না? আর যদি উদ্ভিদ অথবা ছত্রাক কোষ হয় তাহলে দ্বিতীয় সর্ববহিস্থ, তাই না? হ্যাঁ দাদা। এবার আসি ডিটেল গল্পটা, অর্থাৎ প্রকৃতিতে। দেখো কোষ পর্দার প্রকৃতি কিন্তু আলাদাই আজব, ঠিক আছে। কোষ পর্দার প্রকৃতিটাকে বলা হয় প্রভেদক ভেদ্য। কি বলে? প্রভেদক ভেদ্য। এখন তুমি বলবে ভাই প্রভেদক ভেদ্য এ আবার কি জিনিস? তো কোষ প্রাচীর কি দেখলে? অভেদ্য, ভেদ করা যায় না, জল খনিজ লবণ ছাড়া ভেদ করা যায় না। আর তারপর হচ্ছে ভেদ্য, মানে কোনো জিনিসকে যদি ভেদ করা যায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে, বা ধরো অর্ধভেদ্য হতে পারে, ধরো কিছু জিনিসকে ঢুকতে দেয়, কিছু জিনিসকে ঢুকতে দেয় না। আর এইটা হচ্ছে খেয়াল করো প্রভেদক ভেদ্য। এটা ভয়ানক জিনিস। এটা কেমন ভয়ানক? এটা সময় বিশেষে কাউকে ঢুকতে দেয় অথবা কাউকে ঢুকতে দেয় না, মানে এটা মর্জি বিশেষ, হ্যাঁ, মানে দরকার অনুযায়ী। আরে বাবা, নালে তুমি ভাবো না, এটা ধরো একটা কোষ, ঠিক আছে, তা এই কোষটাতে জলকে ওরা ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে, তাহলে জল ফিরে যাচ্ছে, কিন্তু আবার যখন এই কোষটারই জলের প্রয়োজন হবে এই কোষটাই কিন্তু জলকে ঢুকিয়ে নেবে। তাহলে বুঝতে পারছো কোষ পর্দার আচরণটা? এবং এরমই হওয়া উচিত বেসিক্যালি, মানে প্রভেদক ভেদ্য। ঠিক যখন যাকে দরকার তখন তাকে ঢোকাচ্ছে, আবার যখন যাকে দরকার নেই তাকে বারো করে দিচ্ছে, তাই না, বা ঢুকতে দিচ্ছে না। তাহলে এই যে মানে প্রয়োজন মাফিক ভেদ্যতা, প্রভেদক ভেদ্যটাকে আমরা একদম বাংলা সহজ ভাষায় বলতে পারি প্রয়োজন মাফিক ভেদ্যতা। ঠিক আছে, প্রয়োজন মাফিক ভেদ্যতা, এইটাকেই বলে প্রভেদক ভেদ্যতা। এটা একটা কোষ পর্দার মানে আলাদা ক্যারেক্টারিস্টিক। কারণ কোষ প্রাচীর কি ভাই, ঢুকতে দেবো না যেই হও, ঠিক আছে, শুধু জল খনিজ লবণ ছাড়া। আর এ হচ্ছে কি, সবাইকেই ঢুকতে দেবো অথবা কাউকে ঢুকতে দেবো না, পুরোটাই নির্ভর করছে কিসের ওপর না, প্রয়োজনের ওপর। এবার হচ্ছে গিয়ে গঠন, তাহলে এই প্রকৃতির ওপরই গঠনটা হবে, এবং প্রভেদক ভেদ্যতা জিনিসটাই এত ইন্টারেস্টিং, তার ওপর গঠনটা। তাহলে চলো দেখি। তো বেসিক্যালি আমরা কি ভাবছি? বেসিক্যালি আমরা ভাবছি এইটা একটা কোষ, এইটা একটা কোষ, ঠিক আছে। তাহলে এই কোষটার মধ্যে এরকম টাইপের একটা কোষ পর্দা থাকে। মানে আমি একটু ছবিটাকে আর কি বোঝানোর চেষ্টা করছি, এটা তো এক্স্যাক্ট ছবিটা, কিন্তু এক্স্যাক্টলি ধরো গোল যদি কোষ হয় তাহলে গোল কোষটার মধ্যে ঠিক আমি ধরো কি কালি দেবো, এই কালিটা দিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই যেরকম এঁক করেছে আমি ওরকম এঁকে দিচ্ছি, ঠিক আছে, মানে জাস্ট তোমাকে বোঝানোর জন্য, মানে স্ট্রাকচারটা ঠিক কেমন থাকে আর কি। এইরকম আর কি গোটা কোষটাতে থাকে, বুঝতে পারলে? তার মধ্যে এরকম যেখানে কিছু কিছু আকার দিয়েছে সেগুলো তোমরাও দিয়ে দিলে। এই যে ধরো এই জায়গাটা, এই যে ধরো এই জায়গাটা, এরকম কিছু কিছু এরকম স্ট্রাকচার থাকবে, ঠিক আছে। তো এই জায়গাটাকেই কেটে ছোট করে দেখিয়েছে, মানে ধরো এটা তো ভুল হলো, ধরো 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 যা ধরতে গিয়ে অনেকটা কেটে গেল, যাই হোক। তো যেটা বলছি সেটা হচ্ছে যে ধরো মানে ধরো এই জায়গাটাকে কেটে ধরো উপরে তুলেছি, বুঝতে পারলে কোষের পর্দাটা এক্স্যাক্টলি কেমন? তাহলে পরে এই ছবিটা দেখে চলো বোঝার চেষ্টা করি ব্যাপারটা কি। ব্যাপারটা খুব সহজ। কোষ পর্দা বেসিক্যালি তৈরি কি দিয়ে? তিনটে জিনিস দিয়ে। কি দিয়ে তৈরি? এটা হচ্ছে দ্বিস্তরীয়, এটা আমরা বুঝতেই পাচ্ছি, দুটো স্তর আছে, যেমন কোষ প্রাচীর ত্রিস্তরীয় হয়। কি স্তর আছে দেখতে পাচ্ছ? এরকম কিছু অদ্ভুত অদ্ভুত দেশলাই কাঠি মার্কা জিনিসপত্র আছে, তাই না? এরকম মাথাগুলো এরকম গোল গোল,
তাই না? এরকম পা আছে, তাহলে এটাকেই বলে বেসিক্যালি ফসফোলিপিড। তাহলে কি বললাম, দ্বিস্তরীয় কিসের জন্য দ্বিস্তরীয়, না বেসিক্যালি ফসফোলিপিডের জন্য দ্বিস্তরীয়। দেখো এক একটা করে কথা আমরা জাস্ট বলছি আর বিষয়টা জানতে পারছি। তাহলে কিসের জন্য, ফসফোলিপিডের জন্য দ্বিস্তরীয়। এখন ফসফোলিপিড জিনিসটা কি, ফসফোলিপিড জিনিসটা কিছুই না। লিপিড কথার মানে কি তুমি বোঝো, লিপিড মানে তেল, তেল জলে ভাসে, অবশ্যই তোমার মাথায় আসছে ভাসে না, তাই না? মানে তেল বেসিক্যালি জলে, সরি মানে তেল জলে মেশে, তেল জলে মেশে না, তেল জলে ভাসে। তা সেই কনসেপ্টটাই এখানেও কাজে লাগাচ্ছি। শরীরের চারিদিকে জল, কোষ পর্দাকে তাই আমরা কি দিয়ে তৈরি করলাম, লিপিড দিয়ে, খুব সহজ। ওকে, তাহলে ফসফোলিপিড, তাহলে ফসফোলিপিড দিয়ে কি করলাম, কোনো জিনিস ঢুকবেও না বেরোবেও না, খুব সহজ। কারণ লিপিড ছাড়া বাকি যাকেই নেব সেই বেটা জলের মধ্যে ডিজলভ হয়ে যায় বা ডুবে যায়, তাই না? কার্বোহাইড্রেট, চিনি, তুমি বলো না চিনি একটু গুলে দেখবে, গুলে গেছে, তাই দিয়ে তো গরমকালে চিনি নুনের জল খাই। তাহলে সেই জন্যই বলছি সবচেয়ে বেস্ট উপাদান ছিল ফসফোলিপিড। হয়ে গেল, তাহলে আমরা কি করলাম, আমরা জল বিকর্ষী ব্যারিয়ার তৈরি করে ফেললাম, জল বিকর্ষী লেয়ার তৈরি করে ফেললাম, জল বিকর্ষী স্তর তৈরি করে ফেললাম। এবার পরের প্রশ্নটা হচ্ছে, দাদা সে তো তৈরি করে ফেললাম, তার মানে তো আমি অভেদ্য করে ফেললাম, কিন্তু আমরা কি করতে চাই, প্রবেদক ভেদ্য, মানে প্রয়োজন অনুসারে ঢোকানো বের করানোও করতে পারবো। তাহলে তার জন্য আমরা কি করলাম, আমরা সাহায্য নিলাম এরকম প্রোটিনের, এরকম প্রোটিনের, এই দেখো এইরকম প্রোটিনের, দেখতে পাচ্ছ এই যে মাথা তুলে আছে কিছু কিছু, তাহলে এই প্রোটিনগুলোর আমরা সাহায্য নিলাম। আর এই প্রোটিনগুলো কি করলো, এই প্রোটিনগুলো ঠিক টানেলের মতো, ঠিক টানেলের মতো যা যা আমরা চাইছি সেই জিনিসটাকে ঢুকতে বা বেরোতে দিল, সেটাই তো আমরা চাইছিলাম। প্রথম ফসফোলিপিড দিয়ে একটা অভেদ্য লেয়ার তৈরি করলাম, এবার যখনই প্রোটিন দিয়ে দিলাম তখনই আমরা কি করব, তখনই আমরা যেটাকে চাইছি সেটাকে ঢোকাতেও পারবো। তাহলে স্বাভাবিকভাবে এই ফসফোলিপিডের পর আমরা এখানে দিচ্ছি হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিন দিয়ে কি করতে পারবো, না আমরা পরিবহন করতে পারবো, তাই না, যেটা আমরা চেয়েছিলাম। তাহলে আমরা অভেদ্য থেকে অর্ধভেদ্যে চলে এলাম। আর আরেকটা আমরা বলতে পারি, দেখতে পাচ্ছ এখানে এরকম সেই অ্যান্টেনার মতো জিনিসপত্র আছে, একটাই আছে যদিও, এখানে এরকম অ্যান্টেনা, এখানে অনেক অ্যান্টেনার মতো জিনিস থাকে। তো বলে অ্যান্টেনা আবার কি রে ভাই, অ্যান্টেনা হচ্ছে বেসিক্যালি এখানে কার্বোহাইড্রেট, এই কোষ পর্দায় কিছু অ্যান্টেনার মতো কার্বোহাইড্রেট থাকে। এরা কি করে দাদা, এরা বেসিক্যালি দুটো কোষের মধ্যে মানে কথাবার্তা বলতে সাহায্য করে। মানে অ্যান্টেনা ঠিক যেরকম ভাবে সেই এখন তো হয় না, বা এখনো তো ডিশ টিভিতে, তাই তো ডিশ টিভি বা ওই সব যেখান থেকে কেবল আসে, অ্যান্টেনা ইলেকট্রোম্যাগনেটিক রেগুলোকে ধরে, তাহলে তেমনি এই কোষেরও একটা অ্যান্টেনা থাকবে, পরের কোষেরও একটা অ্যান্টেনা থাকবে, কারণ সব কোষ মিলিয়ে তো একটা কলা তৈরি করে, তাই না? তাহলে এই কলাগুলোর মধ্যে আমরা কি শিখেছিলাম, কলার সংজ্ঞাতে যদি সবাই একসাথে কাজ করে, একসাথে কাজ করতে গেলে কথা বলতে হবে, সেই ক্রিকেট টিমের উদাহরণ দিয়েছিলাম, যারা দেখোনি দেখে নেবে। তাহলে আলটিমেটলি এই কার্বোহাইড্রেট দিয়ে আমরা কি করি, যোগাযোগ, যোগাযোগ সাধন। হলো কি হলো না, হলো? তাহলে দেখো সুন্দর করে এঁকে আমরা কোষ পর্দাটাকে সহজ করে বুঝে নিয়েছি। এবার পরের স্লাইডে জাস্ট আমরা কি করব, না কোষ পর্দার কাজটা লিখে নেবো। অলরেডি এখান থেকে আমরা বুঝেই যাচ্ছি কি কাজ হবে, জাস্ট তবুও নিয়ম রক্ষার খাতিরে আমরা কাজটা লিখে নেব, তাই না? তো চলো ভাই লিখে নি, যোগ কথা ওই কাজ। ও না, এটা তো হবে না, এইটা, তাই তো? হ্যাঁ, তো কাজটা কি হবে, কাজটা হবে হচ্ছে, প্রথম কাজ হতে পারে কি হবে, না যাদের ধরো কোষ প্রাচীর নেই তাদের ক্ষেত্রে অবশ্যই প্রতিরক্ষা, যদিও কোষ প্রাচীরের মতো প্রতিরক্ষা কোষ পর্দা কখনোই দেবে না, যার জন্য গাছের হাত পা কেটে যায় না। তোমার একটু স্পোর্টসে, অ্যানুয়াল স্পোর্টসে একটু ছুটে দুম করে পড়ে গেলেই কেটে যায়, ঠিক আছে? তো সেটা তো আছেই। আর প্রতিরক্ষা ছাড়া কি হবে, পরিবহন, আর একটাও আমরা বলতে পারি সেটা হচ্ছে যোগাযোগ সাধন, ঠিক আছে? এইটুকু জানলেই তোমার পরীক্ষার জন্য যথেষ্ট। এবার যে কোশ্চেনটা বেশি বেশি দিতে পারে, যদি একটু স্কুলে শক্ত কোশ্চেন হয়, সেটা দেখে নেব, সেটা কি হবে, সেটা হচ্ছে কোষ পর্দা আর কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য। যা পড়লাম সেটাই লিখবো, ঠিক আছে? কি কি পড়লাম এ তো তোমাদের লেখা উচিত, আমি তো আমার অফলাইন ব্যাচে তো বাচ্চাদের লিখতে দিই, তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কি কি লিখলাম, গঠন, গঠনের ক্ষেত্রে প্রথম কি হবে, কোষ প্রাচীর কি লিখলাম, ত্রিস্তরীয়, কোষ পর্দা কি লিখলাম, দ্বিস্তরীয়, আর কি কোষ প্রাচীর কি করে,
কোষ প্রাচীর অনেক বেশি দৃঢ়, তাই তো? তাহলে আমরা দৃঢ়তা কথাটা লিখলাম, তাই তো? কোষ পর্দা ততটাও দৃঢ় নয়, খুব স্বাভাবিক, তাই না? আর ভেদ্যতা লিখবো, হ্যাঁ চলো লিখি, তিনটেই তো লিখতে দেবে। ভেদ্যতার ক্ষেত্রে এটা কি হবে? অভেদ্য। আর এটা হবে ভেদ্যও নয় অর্ধভেদ্যও নয়, আমি ভুল লিখছিলাম, প্রভেদক ভেদ্য। ওকে, তাহলে এই তিনটা হলেই যথেষ্ট। ওকে, আর আমি লেখাচ্ছি না। তো আরো তুমি নিজে অ্যাড করতে পারো। ওকে, গঠন থেকে নিয়ে উপাদান, উপাদান দিয়েও একটা করে নিতে পারো। যদি একটা ভুলে যাও তাহলে আর একটা এক্সট্রাটা কাজে লাগবে। উপাদান কি হবে এখানে? ক্যালসিয়াম পেকটেট অথবা ম্যাগনেসিয়াম পেকটেট আর সেলুলোজ, তাই তো? সেলুলোজ আর এছাড়াও হেমিসেলুলোজ, কোনো সমস্যা নেই। আর এখানে কি পেলে ভাই? এখানে পেলে হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, আর সবচেয়ে বেশি কি পেলে? সবচেয়ে বেশি পেলে ফসফোলিপিড। গল্প শেষ। তাহলে কোষ প্রাচীর, কোষ পর্দা কিন্তু শেষ, কোষ আবরক শেষ। পরের ভিডিওতে আমরা পড়ব প্রোটোপ্লাজমের বিভিন্ন অংশ সম্বন্ধে এবং একটা ভিডিওতেই শেষ করে দেবো। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে।